এক শ্রাবণে মেঘের দিন ঘন ঘন বর্ষায় প্রথম দেখা হলো মুহিব ভাইয়ের সাথে। তখন তাকে অবশ্য হবু দুলাভাই হিসেবে চিনতাম, তবে তার আরও একটা পরিচয় আছে এবং সেটা হলো সে আমার একমাত্র ফুফুতো ভাই। সেটা আমাকে কেউ কখনো বলেনি। না বলার একটিমাত্র কারণ হলো আমি আমার বাবার দ্বিতীয় স্ত্রীর মেয়ে ছিলাম। বাবা একবার আসামে গিয়ে আমার অনাথ এবং অপরূপা সুন্দরী মাকে পেয়ে বিরাট একটা ভুল করে ফেলেছিলেন। এই ভুলের ফসল হলাম আমি। মা প্রতিজ্ঞা করেছিল যে কখনোই বাবার সংসারে অশান্তি হতে দিবে না, কিন্তু মেয়ে মানুষ যখন তখন প্রতিজ্ঞা দেওয়া সাজে না। আমার 3.5 বছর বয়সে মায়ের সার্ভিক্যাল ক্যান্সার ধরা পড়ল এবং না চাইতে মাকে তখন তার প্রতিজ্ঞা ভাঙতে হলো। মায়ের বিয়োগের পর বাবার সংসারে আমার জায়গা হলো। জায়গা মূলত বাইরেতেই হলো। কেউ মন থেকে আমায় মেনে নিতে পারলো না। তবে হ্যাঁ, একজন আমাকে মনে প্রাণে আপন করে নিয়েছিল, আর সে হলো আমার মায়ের মতো বড় বোন চারু আপা। সে আমায় বড্ড ভালোবাসতো। আমার নাম প্রিয়তা, অথচ এই নামটা আপার পছন্দ হলো না। সে তার নামের সাথে আমার নাম মিলিয়ে রাখলো অরু। চারু আপাই আমার সুখ দুঃখের একমাত্র সাথী। আমি ছিলাম তার কথা জমা রাখার ব্যাংক। আমার কাছ থেকে সে কিছুই লুকাতে পারতো না। বাড়ির সবাই কতদিন তাকে বলেছিল আমাকে যাতে মাথায় না তোলে, পাছে আমি ক্ষতি করে দিতে পারি। তখন সবার সামনে সে আমায় বুকে জড়িয়ে ধরতে বলতো, ও আমার আত্মা, আত্মা কখনো কারো ক্ষতি করতে পারে না। আমি যখন 10ম শ্রেণীতে পড়ি তখন আপা এসে বলল, তোর হবু দুলাভাইকে দেখবি? আমি এক গাল হা করে বললাম, হবু দুলাভাই কি আপা? আপা আমার মাথায় গাঁটটা মেরে বলল, বোকা, হবু দুলাভাই হলো যে ভবিষ্যতে বোনের স্বামী হবে। আমি মাথা নেড়ে দেখব। বৃষ্টির মুখর সেই সন্ধ্যায় ছাদে দেখলাম আমার হবু দুলাভাই মুহিব ভাইকে। লম্বা চওড়া সুদর্শন পুরুষ মুহিব ভাইকে, যাকে এক দেখাতে যে কারো ভালো লেগে যেতে পারে। আমি শুরুতে হা করে তাকিয়েছিলাম তার দিকে। মুহিব ভাই আমার বিনুনি টেনে বলেছিল, শালি মানে বুঝিস তো প্রিয়তা, আদি ঘরবালি। আমার তো কপাল খুলে গেল, এক সুন্দরী আমার বউ হবে আর এক সুন্দরী আমার শালিকা হবে। আমি কোনো প্রতিক্রিয়া করিনি, কিন্তু চারু আপা বড্ড লজ্জা পেয়েছিল। মুহিব ভাইয়ের হাতে চিমটি খেতে বলেছিল, বাচ্চাটার সামনে কী সব বলছো? মুহিব ভাই প্রাণ খোলা হাসি হেসেছিল সেদিন। আমাকে বলেছিল, লজ্জা পেলে? তোরা আপাকে তো রূপকথার পরেই লাগে, তাই না প্রিয়তা? আমি মাথা নেড়ে বলেছিলাম। লজ্জা আপায় গাল দুটো লাল টুকটুক হয়েছিল। এরপর থেকে আপা আর মুহিব ভাইয়ের অঘোষিত প্রেম আমার চোখের সামনে দেখতাম। মুহিব ভাই নানান বাহানায় আমাদের বাড়িতে চলে আসতো, আর আপাকে খুশি খুশি লাগতো। সবসময় আপার মুখে একটা হাসি হাসি ভাব। আমার খুব ভালো লাগতো দেখতে। আমার এসএসসির পর আসাম থেকে খবর এলো আমার মায়ের নাকি বাবা মায়ের খোঁজের এত বছর পর পাওয়া গেছে, আর ওনারা মেয়েকে না পেয়ে নাতনিকে দেখতে চান। চারু আপা আমাকে মোটেও যেতে দিবেন না। বাবা এসে গম্ভীর মুখ করে বলেন, প্রিয়তা, ওপর ওনাদের অধিকার আছে, এবং বেশি দিনের জন্য তো সে যাচ্ছে না, চলে আসবে আপার। চারু আপা মৌন সম্মতি দিলেন, কিন্তু আমি চলে আসবার সময় আমার গালে হাত বুলিয়ে দিয়ে বললেন, আমার কেন যেন মনে হচ্ছে তোকে আর দেখবো না রে আরু। তুই জলদি ফিরিস কেমন, আর আমাকে প্রতিদিন স্মরণ করিস। আমি তখন মাথা নেড়ে বললাম। নানা নানি আমায় পেয়ে যত্নের অভাব করলো না। তাদের একমাত্র অবলম্বন যে আমি, এটা জানতে পেরে আমার মন নরম হয়ে গেল। নানা নানি বাবাকে রিকোয়েস্ট করে আমাকে আসামে একটা নামিদামি কলেজে ভর্তির ব্যবস্থা করালেন। চারু আপা এই খবর শুনে ফোন করলো, বলল, তুইও আমায় ছেড়ে গেলি অরু? আমি আশ্বাস দিয়ে বললাম, আপা চিন্তা করো না, আমি জলদি ফিরবো। আপা বিষণ্ণ গলায় বলল, তোকে বড় দেখতে ইচ্ছে হয় রে। সিদ্ধান্ত নিলাম আপার সাথে গিয়ে দেখা করে আসবো, কিন্তু লেখাপড়ার চাপে সম্ভব হলো না। কয়েক মাস পর খবর এলো আমাকে এক্ষুনি যেতে হবে। বাড়ি থেকে গাড়ি পাঠানো হলো। এত জরুরি অবস্থা দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। কাপড় চোপড় নেওয়ার পর আর সুযোগ হয়নি। বাড়িতে নেমেই দেখি লোকে গিজগিজ করছে পুরো বাড়ি। আমায় দেখে কিছু মহিলা সিঁড়ির কাছে দাঁড়িয়ে ফিসফিস করছে। প্রকৃতি প্রতিশোধ নিতে ছাড়ে? এই বাচ্চা মেয়েটার সাথে সোজা অন্যায় করেছিল চারুর মা। আমি তাদের কথায় বুঝতে পারলাম না। মোটা ফ্রেমের চশমাটা হাতে নিয়ে তাড়াহুড়ো করে ঘরে ঢুকে গেলাম। আপার ঘরের কাছে জটলা বেশি। ঘরটার কাছে আসতে ধূপকাঠির তীব্র গন্ধ নাকে আসলো, আর বড় মায়ের বিলাপ। দরজার কোণে ঘেঁষে দাঁড়াতে আমার সারা শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। আমি বুঝতে পারলাম না আপাকে মেঝেতে কেন শুইয়ে রাখা হয়েছে। ধীর পায়ে ঘরে প্রবেশ করতাম। বড় মা ছুটে এসে আমার পায়ের কাছে বসে বললেন, প্রিয়তা, তুই একবার ওকে ডাক না, ও তো সব কথা শুনবে, দেখিস ও উঠে পড়বে। ডাক না রে মা। আমার উপর রাগ করে থাকিস না রে, ও না তোকে কত ভালোবাসতো। চাচি মুখে আঁচল চেপে চেপে কেঁদে কেঁদে বলল, বুবু, চারু আর নেই, এটা বুঝতে পারছো না কেন? বড় মা তাকে ধমক দিলেন। তারপর আমাকে টেনে নিয়ে আপার কাছে বসালেন। আমি আপার
অবাক হয়ে আপার জরাজীর্ণ মুখটা দেখছিলাম। অত সুন্দরী মেয়েটা চোখের নিচে কালি, ঠোঁট শুকিয়ে কেমন হয়ে গেছে, আর চেহারাটায় উজ্জ্বলতা কালো লাগছে। আপা সারা মুখে হাত বুলিয়ে আস্তে আস্তে ডাকলাম, আপা দেখো আমি এসেছি, তুমি কি চোখ খুলবে না? রাগ করে থেকো না আপা, তুমি না লক্ষ্মী আপা। আপা আমার ডাকে সাড়া দিল না। বড় মায়ের কান্নার গতি দ্বিগুণ হলো। আপাকে গোসলের জন্য নেওয়া হলো। আমি চুপচাপ হয়ে মেঝেতে বসে রইলাম। আপার লাশ নিয়ে যাওয়ার পর চোখে পড়ল আপার পা যেদিকে ছিল সেদিকটায় সূক্ষ্ম রক্তের কিছু দাগ। লোকে তো বলেছে আপা বিষ খেয়েছিল, তবে রক্ত এলো কোত্থেকে? এমন চিন্তা মাথায় এলো, এ নিয়ে ভাবতে ইচ্ছা করলো না। সন্ধ্যাবেলায় বড় মাকে ঘুম পাড়িয়ে আপার ঘরটা গেলাম। ওর বালিশে মুখ গুজে চোখ দিয়ে পানি গড়াতে শুরু করলো। এই তো আমার আপার গায়ের সুবাস, সারা গায়ে এই বালিশে আপা তো আমাকেই জড়িয়ে আছে। কিন্তু মন বলল এগুলো নিছক কল্পনা। বালিশে মুখ চেপে চিৎকার করে কাঁদলাম। কতক্ষণ পর মাথার কারো হাতের ছোঁয়াপে সম্মতি ফিরে তাকালাম। মাথা তুলে দেখলাম বাবা। চোখের পানি মুছে বালিশে কোলে নিয়ে বসে পড়লাম। বাবা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, চারু তোমার জন্য একটা চিঠি লিখে গেছে প্রিয়তা। আমি মাথা নিচু করে জিজ্ঞাসা করলাম, আপনি পড়েছেন? বাবা কিছু বলল না, আমার দিকে চিঠিটা বাড়িয়ে দিল। চারু বিশাল দায়িত্ব দিয়ে গেছে তোমার উপর, ওর বিশ্বাস তুমি এই দায়িত্ব পালন করবে। আমিও জানি তুমি চারুর কথা ফেলতে পারবে না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বাবা চলে গেলেন। আমি চশমাটা চোখে দিয়ে চিঠিটা পড়তে শুরু করলাম। স্নেহের প্রিয়তা, তোকে কখনো এই নামে ডাকিনি জন্য তোর খুব মন খারাপ হতো তাই না? কিন্তু কি করবো বল, গল্পের সকল প্রিয়তা বলে ডাককেই তোর পরপর মনে হতো তাই না? তাই তো নাম দিলাম অরু, চারুর বোন অরু। জানিস তোর বোন বিরাট একটা ভুল করে ফেলেছে। এই ভুলের মাসুল হিসাবে প্রাণ দিয়ে দেওয়াই শ্রেয়। তুই চলে যাবার পর মামুনের সাথে আমার সখ্যতা গড়ে ওঠে। মামুন আমার ক্লাসমেট, ছেলেটা বড্ড সুন্দর দেখতে। ওর ওই চেহারায় প্রেমে পড়ে যাই। আমি মুহিবকে ভুলতে বসলাম। মুহিবকে আর ভালো লাগতো না আমার। আমি জানি তুই থাকলে আমায় ভুল ঠিক বুঝিয়ে দিতে পারতি, কিন্তু তুই তো ছিলি না। সেদিন ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম উপলক্ষে আমার আর মামুনের একটা পারফরমেন্স ছিল। পারফরমেন্সের শেষে মামুন আমায় প্রপোজ করে বসলো। আমি পাগলপাড়া হয়ে সম্মতি দিলাম। আমাদের সম্পর্কের কথা কেউই জানতো না। এদিকে আমি মুহিব ভাইকে কী বলবো বুঝতে পারলাম না। তবে কথা বলা কমিয়ে দিলাম তার সাথে। দিনে দিনে তার উপর বিরক্ত এসে যাচ্ছিল। ওদিকে মামুনের সাথে সম্পর্ক গভীর হয়ে গিয়েছিল আমার। এই এক সপ্তাহে আগে আমি জানতে পারলাম মামুনের অস্তিত্ব আমার মাঝে বেড়ে উঠছে। আমি ভয় পেয়ে ওকে কথাটা জানাতে ও সম্পূর্ণ অস্বীকার করলো এবং আমার সাথে সম্পর্ক ভেঙে দিল। জানিস ওই সময়টাতে মুহিব ভাই আমার হাত ছাড়লো না, সে সবটা মেনে নিল। কিন্তু আমি মানতে পারলাম না। আমার মতো অপরাধীর এই পৃথিবীতে বাঁচার অধিকার নেই। আরু, তোকে বড্ড মনে পড়ছে রে। তোকে বুকে জড়িয়ে কাঁদলে বুঝি একটু হালকা লাগতো, কিন্তু কি করব, এটাই আমার শান্তি। আরু, তুই আমাকে কথা দে, আমি চলে যাবার পর তুই আমার পরিবারকে দেখে রাখবি আর মুহিব ভাইকে বিয়ে করে নিবি। আমি জানি এই পৃথিবীতে ওনাকে তোর চাইতে কেউ ভালোবাসতে পারবে না। উনি খুব ভালো রে, ওনার অর্ধাঙ্গিনী হওয়ার ভাগ্যের ব্যাপার। আমি জানি তুই আমার কথা ঠিক রাখবি আর আমাকে মাফ করে দিস চারু। আমি চিঠি পড়ে বুঝতে পারলাম না কি করব। মুহিব ভাই একবারও আপার লাশ দেখতে আসেনি। আমি কি করে তার খবর নিব? কিন্তু নেব কেন? উনি তো আপাকে ভালোবাসতেন। আমার ডাকে উনি আসবেন কেন? মুহিব ভাইকে খোঁজা, বড় মাকে সামলানো, বাসা চেঞ্জ, এত এত ঝামেলায় আমার ইয়ার লস দিতে হলো। আমরা আমাদের নিজের বাসা ছেড়ে উত্তরায় একটা ভাড়া বাসায় চলে আসলাম। 3 রুমের ছোটোখাটো বাসাটায় অনায়াসে সংসারে সাজিয়ে নিলাম আমরা। হ্যাঁ, নানা নানিও আসাম থেকে চলে আসছিল। বড় মা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। নানিমা নিজের মেয়ের মতো তাকে যত্নআত্তি করতে লাগলো। আমার কাছে একটা প্রাইভেট কলেজে ভর্তি হলাম। বাবা আমাকে নিয়ে যাওয়া আশা করতেন। আমি একটা জিনিস সূক্ষ্মভাবে খেয়াল করে দেখলাম, আমার ব্যাপারে বাবা বড্ড দায়িত্বশীল হয়ে পড়েছিল। প্রতিদিন আনা নেওয়া, আমার কি কি লাগবে, আমার প্রাইভেট শিডিউল, এমনকি আমার পরীক্ষার তারিখ অবধি তার নোটবুকে টুকে রাখা শুরু করলো। আমার অনেকবার মনে হয়েছে ওনাকে জিজ্ঞাসা করে দেখি, মুহিব ভাই কেন আসছে না, আমাকে নিয়ে আপনি এত ভাবছেন কেন? কিন্তু জিজ্ঞাসা করা হতো না, কোথায় যেন আটকাতো। আমার জীবন নিয়মতান্ত্রিক হয়ে গেল। প্রতিদিন ঘুম থেকে ওঠা, বড় মাকে ফ্রেশ করে করানো, তাকে নাস্তা খাইয়ে দেওয়া, তারপর কলেজ চলে যাওয়া। সপ্তাহে 3 দিন আমার সব প্রাইভেট ছিল আর বাকি 3 দিন ফ্রি। প্রাইভেট ডেগুলোতে রাত 11টা বেজে যেত প্রাইভেট পড়তেই, তাই এসে ক্লান্ত শরীরে শুয়ে পড়তাম। সেদিন আর কোনো দিকে
খেয়াল করার সুযোগ নেই। বাকি দিনগুলোতে সব পড়াশোনা শুরু হতো সন্ধ্যা থেকে। পড়াশোনার ব্যাপারে আগের থেকে সিরিয়াস ছিলাম, কিন্তু এখন শুধু একটাই পরিবর্তন হচ্ছে, সেটা হলো আমি হাসি খুশি থাকতে বেমালুম ভুলে গেছি। আগে পড়ার ফাঁকে আপার সাথে দুষ্টুমি হতো, এখন হয়তোবা আপার সাথে কথা মনে করে অনায়াসে চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে, এর বেশি কিছু না। এভাবে কেটে গেল একটা বছর। এর মাঝে আমি মুহিব ভাইকে খোঁজা জারি করলাম, কিন্তু একা মানুষ কি করে? আমি কখনো ফুপিকে দেখি নেই। মুহিব ভাইরা কোথায় থাকে তাও জানি না। মুহিব ভাই কই পড়ে, কিসে পড়ে, আমি কিছুই জানি না। আর তার উপর আমার সবসময় বাবা নিয়ে যাওয়া আশা করতেন। ওনাকে খোঁজার আশায় যখন ছেড়ে দিয়েছি, তখন একদিন বাবা আমার ঘরে ছিল, আমি তখন পড়ছিলাম। উনি এসে আমার বিছানায় বসে পড়লেন, আমায় জিজ্ঞাসা করলেন, কিছু বলবেন? বাবা আস্তে করে জবাব দিলেন, আমি বই বন্ধ করে ঘুরে বসলাম। বলুন। তুমি আমাকে বাবা ডাকো না কেন প্রিয়তা? আমি বিস্মিত হলাম। এতদিন পরে এই প্রশ্ন। নিজেকে স্বাভাবিক রেখে পাল্টা জিজ্ঞাসা করলাম, হঠাৎ? তুমি আমার বড্ড প্রিয় জানো। তুমি একদম তোমার মায়ের মতো দেখতে। তোমার মায়ের সাথে আমার ভুল সময়ে দেখা হলো। সে আসলে বড্ড চুপচাপ সাদাসিধে ধরনের। আমি যখন তাকে বললাম আমার সুখ দুঃখের সাথী হবে, সে বিনা বাক্য বয়ে রাজি হয়ে গেল। শুধু বলল, আমাকে কখনো কষ্ট দিবেন না প্লিজ। আমি ওকে পেয়ে আমার এ পক্ষের স্ত্রী সন্তানকে ভুলে গেছিলাম এক প্রকার। কিন্তু যখন আমার ফেরত আসবার সময় হলো, ঠিক তখনই আমার টনক নড়ে পড়লো। ততদিনে অনেক দেরি হয়ে গেছে। তোমার অস্তিত্ব এসে গেছে ওর মাঝে। আমি বুঝে উঠতে পারলাম না কি করব। এই সমস্যার সমাধান তোমার মাই করে দিল। বুঝে উঠতে পারলাম না কি করব। এই সমস্যার সমাধান তোমার মাই দিলেন। ওকে ছেড়ে আমি চলে আসলাম আমার ঠিকানায়। তবে এখানে এসে শান্তিতে থাকতে পারছিলাম না কিছুতেই। কতবার চেষ্টা করেছি ওর সাথে যোগাযোগ করার, কিন্তু ও নিজের সব যোগাযোগ বন্ধ করে দিল। বহুদিন পর লোকজন ধরে খবর পেলাম পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে আমার আরেক কন্যা সন্তান। তোমাকে একটাবার দেখার জন্য হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, কিন্তু কিছু করা ছিল না। তোমার বয়স যখন 3.5, তখন হঠাৎ শ্রেয়ার খবর এলো। সে আমায় ডেকে পাঠালো। মৃত্যু পথযাত্রী শ্রেয়া তোমায় আমার কোলে দিয়ে বলল, প্রিয়তাকে দেখে রেখো। আমি প্রতিজ্ঞা ভঙ্গ করলাম, এর শাস্তি ওকে দিও না। তোমায় নিয়ে বাড়িতে চলে আসলাম আমি, কিন্তু রেবেকা তোমায় মানতে পারলো না। সে হুমকি দিল চারুকে নিয়ে চলে যাবে। আমি সংসার বাঁচাতে শ্রেয়াকে দেওয়া প্রতিজ্ঞা ভুলে রেবেকাকে নতুন প্রতিজ্ঞা করে বললাম, যতদিন না চাইবে ততদিন আমি তোমাকে বাবার আদর স্নেহ দিব না। আমি তাই মেনে নিলাম, কিন্তু তোমাকে নিয়ে আমার ভয় হতো মা। আদর ভালোবাসা না পেলে তুমি বেঁচে থাকবে কি করে? আমার এই ভয় দূর করে দিল চারু। সে তোমাকে বাবা মা দুজনে আদর দিল। মাঝে মধ্যে তোমাদের সম্পর্ক দেখে আমার খুব অবাক লাগতো, খুশিও হয়েছিলাম খুব। জানো মা, আমার অনেক ইচ্ছে করতো তোমাদেরকে আদর করে খাইয়ে দিতে, তোমার সাথে খেলা করতে, অফিস শেষে মুঠোভর্তি চকলেট নিয়ে আসতে, কিন্তু দায়িত্বের বাঁধনে আমি আবদ্ধ হয়ে গেছিলাম। আল্লাহর কাছে দোয়া করছিলাম সব ঠিক হোক, তুমি আমাকে বাবা বলে ডাকো, রেবেকা তোমাকে স্বীকৃতি দিক। সব হারিয়ে ঠিক হলো, কিন্তু চারুটা হারিয়ে গেল। এটা তো আমি চাইনি। আমি কিছু বলার মতো খুঁজে পেলাম না। কিছুটা সময় চুপ থেকে বাবাই আবার বললেন, আমি যদি তোমাকে মুহিবের খোঁজ দেই, তাহলে তুমি কি আমাকে বাবা বলে ডাকবে? আমি অবাক হয়ে বাবার দিকে তাকালাম। আপনি মুহিব ভাইয়ের খোঁজ জানেন? হ্যাঁ। আপনি জানেন মুহিব ভাই কেন চারু আপাকে শেষবার দেখতে আসেনি? মুহিব ভাই এতদিন কোথায় ছিল? আমাদের সাথে যোগাযোগ নেই কেন? আমি কিছুই জানি না মা, কিচ্ছু জানি না। শুধু জানি মুহিব কোথায় জব করে। আপনি এগুলো না জানলে মুহিব ভাইয়ের জব সম্পর্কে জানলেন কি করে? তোমাকে কলেজে নামিয়ে দেওয়ার পর একদিন আমি ওকে একটা কোচিং সেন্টারে যেতে দেখেছি। পরে খোঁজ নিয়ে জানতে পেরেছি ও ওখানে কেমিস্ট্রি পড়ায়। উনি তো আপনার বোনের ছেলে। তাহলে আপনাদের যোগাযোগ নেই কেন? আসলে মুহিবের মা মানে মোমেনা আপা আমার নিজের বোন না। আমার মায়ের কোনো মেয়ে ছিল না, এজন্য আপাকে পালিত নিয়েছিল। সম্পত্তি নিয়ে ছোট ঝামেলা করার পর আপা অভিমান করে চলে যায়, আর আমাদের সাথে যোগাযোগ করে না। ছোটো চাচা তো সব সম্পত্তি পেলে, তাহলে এখন যোগাযোগ করেন না কেন? আমি ওদের খোঁজ পাই না মা। মানুষ চাইলেই পারে। আমার কথা শুনে বাবা মাথা নিচু করে থাকলেন। আমি আর কিছু বললাম না। সে এত ঝামেলায় থাকে, আসলে তাকে তো দোষ দেওয়া যায় না। পরের দিন কলেজ শেষে আমি কোচিং সেন্টারটায় গেলাম, কিন্তু মুহিব ভাইয়ের দেখা পেলাম না। ওখানে দায়িত্বরত একজন টিচার বললেন, মুহিব ভাই এখন শুধু এইচএসসি পরীক্ষার্থীদের স্পেশাল ব্যাচ পড়ায়, আর ভর্তি পরীক্ষায় যারা দেবেন তাদের পড়েন। দুটো ব্যাচ সন্ধ্যার পর। তার মানে ওনার দেখা পেতে হলে আমাকে সন্ধ্যায় আসতে হবে। সেদিনকার মতো বাড়ি চলে আসলাম। রাতে বান্ধবীকে ফোন করে বলল, আমাদের এখন থেকে কোচিং করা উচিত, তা না হলে চাপের থেকে পড়াশোনার গতিটা ঠিক থাকবে। আমি যথেষ্ট চাপের মধ্যেই ছিলাম, কিন্তু আমার মুহিব ভাইয়ের সাথে দেখা করার দরকার ছিল, তাই ভাবলাম ওই কোচিংটাতে ভর্তি হয়ে যাই। বাবার সাথে আলোচনা করে 1 সপ্তাহের মধ্যে কোচিংয়ে ভর্তি হয়ে গেলাম। বেছে বেছে ওই দিনগুলোতে ক্লাস শিডিউল নিলাম যেদিন করে মুহিব ভাই পড়াতে আসেন। টাইম ম্যাচ নেওয়ার পরেও কোনো কারণে আমি আসলে মুহিব ভাইয়ের সাথে
দেখা পাচ্ছিলাম না। উনি ক্লাস করাতে আমি ওনার কণ্ঠ শুনতাম, কিন্তু আমার ক্লাস চলায় আমি বাইরে যেতে ওনার সাথে দেখা করতে পারছিলাম না। আর আমার ক্লাস শেষ হতে হতে উনি টিউশনিতে চলে যেতেন। এত কাছাকাছি থেকেও ওনার সাথে দেখা হচ্ছে না, এই ব্যাপারটা আমি বিরক্ত হয়ে উঠছিলাম। আমার ইয়ার ফাইনাল এসে গেলে দেখতে দেখতে কোচিংয়ের ডেট পরীক্ষা হচ্ছে। কেমিস্ট্রি পরীক্ষার দিন আমাদের রুমে ডিউটি পড়লো মুহিব ভাইয়ের। উনি আমাকে দেখে খানিকটা অবাক হলেন। ওনাকে দেখে আমি লিখতে ভুলে গেলাম এক্সাম টাইমে। তাড়াহুড়ো করে যা তা লিখে আগে বের হয়ে আসলাম। রুমের কাছাকাছি দাঁড়িয়ে থাকলাম প্রায় 15 মিনিট পরে। সবার পরীক্ষা শেষ হলে উনি যখন খাতা গুছাচ্ছেন তখন আমি ফাঁকা ক্লাসরুমে ঢুকে গেলাম। উনি আমার দিকে না তাকিয়ে বললেন, কিছু বলবে প্রিয়তা? আমার কান্না এসে যাচ্ছিল। আমি জড়ার গলা বললাম, আপনি আপাকে দেখতে আসেননি কেন মুহিব ভাই? উনি খাতা গুছিয়ে নিয়ে বললেন, তুমি 10 মিনিট দাঁড়াতে পারবে? এখানে কথা বলতে চাইছি না। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। উনি অফিস রুমে খাতা রাখতে গেলেন। 1-1.5 বছরের মানুষটা কতখানি পরিবর্তন হয়েছে। চেহারা ভেঙেছে, চোখের নিচে কালি, চুলগুলো কেমন উস্কো খুস্কো হয়ে আছে, আর মুখ ভর্তি দাড়ি। শার্টটাও কোঁচকানো। মুহিব ভাইয়ের এই বেশভূষা আমার চোখে পানি এসে গেল। উনি আসার আগে আগে চোখ মুছে নিলাম। উনি 10 মিনিটের মধ্যে ফিরে এলো। চলো, বাইরে একটা চায়ের দোকান আছে, ওইটাতেই বসি। আমি ওনার পিছু পিছু যেতে থাকলাম। এর মাঝে ফোন করে বাবাকে বলে দিলাম একটু দেরি করে নিতে আসতে। চায়ের দোকানে বসে উনি জিজ্ঞাসা করলেন, কেমন আছো প্রিয়তা? আমি ওনার দিকে তাকিয়ে পাল্টা প্রশ্ন করলাম, আপনি কেমন আছেন মুহিব ভাই? এতদিন যোগাযোগ করেনি কেন? সুযোগ হয়নি। সুযোগ হয়নি? তোমরা তো আগের বাসা ছেড়ে দিয়েছো। আপনি আপাকে দেখতে এলেন না কেন? আমার আপনাকে কত কিছু বলার ছিল মুহিব ভাই। আমি গেছিলাম প্রিয়তা, কিন্তু আমাকে ঢুকতে দেওয়া হয়নি। ছোটো মামা তো আমাদেরকে পছন্দ করতেন না, তাই উনি ঢুকতে দেয়নি। আমি অনেক রিকোয়েস্ট করেছি, কিন্তু কাজ হয়নি। ওনার চোখে মুখে বিষণ্ণতা ফুটে উঠল। আমি ওনার কথা শুনে কেঁদে ফেললাম। সব কিছু কেমন হয়ে গেল মুহিব ভাই? এমনটা তো হওয়ার কথা ছিল না। খুব কষ্ট হয় আমার, জানেন। এটাই বাস্তব প্রিয়তা। মানুষ কখনো পরিপূর্ণ সুখ পেতে পারে না। জীবনে চলার পথে একবার হোঁচট খেতেই হয়। ওনার সাথে আরও অনেক কথা হলো। কথার মাঝে বাবা এসে গেলেন। মুহিব ভাইকে বুকে জড়িয়ে ওনার সে কি কান্না! অনেক রিকোয়েস্ট করার পরেও ওনাকে বাসায় নিয়ে যাওয়া গেল না। পরে ওনার ঠিকানা নিয়ে আমরা চলে আসলাম। এরপর থেকে আমি প্রতিদিন মুহিব ভাইয়ের সাথে যোগাযোগ করতে থাকলাম। কোচিং শেষে ওনার জন্য দাঁড়িয়ে থাকতাম। উনি হেসে বলতেন, এভাবে প্রতিদিন গল্প করে সময় ব্যয় করলে আমাকে আর টিউশনি কেউ দেবে না। আমি বলতাম, আমাকে পড়াতে আসবেন? উনি হাসতেন। এরকম করে কেটে গেল আরও কয়েকটা মাস। আমার মনে এবং মস্তিষ্কে আপার লেখা সেই কথাই গেঁথে গেছে। আমি জানি এই পৃথিবীতে ওনাকে তোর থেকে বেশি কেউ ভালোবাসতে পারবে না। মাঝে মাঝে ভাবি, আমি কি ওনাকে ভালোবেসে ফেলছি? কিন্তু এটা কি করে হয়? উনি তো আমার আপাকেই ভালোবাসেন। আপা যতই বলুক না কেন, আমার ওনার জীবনের সাথে জড়ানো ঠিক হবে না। আমি পড়ে গেলাম সংশয়ে। আমি জানতাম ওনার সঙ্গ আমার বড্ড প্রিয়। ঠিক করলাম ওনার সাথে আর দেখা করব না, আর অপেক্ষা করব না প্রতিদিন। 1 সপ্তাহ আসলে অপেক্ষা করা ছেড়ে দিলাম, কিন্তু মনটা অশান্ত হয়ে উঠতে শুরু করলো। সপ্তাহখানেক বাদে আবার আমাকে অপেক্ষা করতে দেখে মুহিব ভাইকে জিজ্ঞাসা করলো, কী ব্যাপার, এতদিন খবর ছিল না কেন? আমি জবাব না দিয়ে ওনার দিকে তাকিয়েছিলাম। মনে হচ্ছিল মানুষটার চেহারা দেখে চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে। মনের অশান্তি আর নেই, কিন্তু আমি যে ওনাকে ভালোবেসে ফেলেছি এটা ওনাকে বুঝতে দেওয়া যাবে না। এটা সেটা বলে কথা কাটিয়ে দিলাম। জীবন নিজস্ব গতিতে চলছে আমাদের। কিছুদিন পরে মুহিব ভাই ব্যস্ত হয়ে গেলে কোচিং পড়ানো ব্যাচ বাড়লো ওনার। এখন দিনের বেলা শুরু করে ক্লাস নিতে শুরু করেন উনি। আমাদের চায়ের আড্ডার সময় কমে আধ ঘন্টা হয়ে গেল। আগে যেমন সকাল বিষয়ে গল্প হতো, এখন সেটা বন্ধ হয়ে গেলেও উনি শুধু পড়াশোনা নিয়ে কথা বলেন। আমার তাতেও কোনো আপত্তি নেই। আমার মুখে হাসি ফেরত আসলো। আমার সবচাইতে প্রিয় বান্ধবীটিকে মনের কথা সব বলে দিলাম। ও মুহিব ভাইকে দেখলেই আমাকে চিমটি কেটে এটা সেটা বলে খ্যাপা করতো। ও ঠিক করলো আমরা কেমিস্ট্রিতে মুহিব ভাইয়ের কাছেই পড়বো, কিন্তু মুহিব ভাইকে বলার পর উনি এটা সেটা দেখে না করে দিলেন। প্রচণ্ড কষ্ট পেলাম আমি। অভিমানে মুহিব ভাইয়ের সাথে যোগাযোগ বন্ধ করে দিলাম। একদিন আমার বান্ধবী এসে বলল, ও নাকি একটা মেয়ের সাথে মুহিব ভাইকে প্রায় দেখে। ওদের চালচলন দেখে মনে হয় এরা একে অপরকে ভালোবাসে। এটা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি নিজেও একদিন মুহিব ভাইকে একটা মেয়ের সাথে রাস্তায় দেখলাম। কষ্টের চাইতে রাগ হলো বেশি। ওদের উপর নজরদারি রাখতে শুরু করলাম। এদিকে মুহিব ভাইয়ের সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। ভেবেই নিয়েছিলাম ওনার মেয়েটার সম্পর্কে জিজ্ঞাসা করবো না, কিন্তু ইচ্ছে করলো না। আমার বান্ধবী বলল, মেয়েটার খোঁজ নে, তারপর মেয়েটার সাথে দেখা করে জানতে চা আসলে ওদের সম্পর্ক আছে কি না। আমি ভাবলাম খোঁজ নেওয়া দরকার। ভাবনা অনুযায়ী মেয়েটার খোঁজ চালালো এবং মেয়েটার পরিচয় জানতে পেরে আমরা অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এই মেয়ে আর কেউ নয়, মামুনের ছোট বোন মিপ্তা। মনে বিভিন্ন প্রশ্নে উদ্বেগ হলো। মুহিব ভাই কি জানেন মিপ্তা মামুনের বোন? উনি কি জেনে বুঝে মেয়ে প্রেম করছেন, নাকি কোনো উদ্দেশ্য আছে? এবার আমি চুপ থাকা ঠিক মনে করলাম না। সরাসরি মুহিব ভাইয়ের সাথে কথা বলা দরকার। আবার সন্ধ্যায় কোচিংয়ের পর অপেক্ষা করলাম। মুহিব ভাই আমাকে দেখে গম্ভীর হয়ে বলল, তুমি এতদিন পর আবার কেন? আমি ওনার কাছে গিয়ে বললাম,
আমার আপনার সাথে কথা আছে, বাসায় চলুন। আমার সময় নেই, আমি যেতে পারবো না। আপনি মিথ্যে বলছেন, প্লিজ মুহিব ভাই বাসায় চলুন। সম্ভব না, ফিরে যাও তুমি। এটা বলে উনি চলে গেলেন। আমি দমে গেলাম না। প্রতিদিন অপেক্ষা করতে থাকলাম, কিন্তু উনি আমাকে অপেক্ষা করেই যাচ্ছিলেন। একদিন সিদ্ধান্ত নিলাম ওনার বাসাতেই যাব, এবং আমি তাই করলাম। আকাশের অবস্থা তেমন ভালো নাই, কেমন গুমোট মেরে আছে। যখন তখন বৃষ্টি নামতে পারে। এক প্রকার রিস্ক নিয়ে ওনার বাড়িতে পৌঁছালাম। আমাকে তিনি অবাক এবং রাগ হলেন। ধমক দিয়ে বললেন, এই ভর সন্ধ্যাবেলায় তুমি আমার বাসায় কি করছো? আমি ওনার কথা জবাব না দিয়ে ঘরের ভিতরে ঢুকে আগে প্রশ্ন করলাম, মামুনের বোনের সাথে আপনার কিসের সম্পর্ক? উনি গম্ভীর হয়ে বললেন, তুমি আমাকে ফলো করছো? হ্যাঁ করছি। কেন? আপনি আগে বলুন, মামুনের বোনের সাথে আপনার কিসের সম্পর্ক? ও আমার পিয়ন্সে। আপনি জেনে বুঝে ওকে বিয়ে করছেন মানে? মানে আপনি মামুনকে চেনেন? আপনি কি করে ওর বোনকে বিয়ে করতে চাইছেন? আপনি না আপাকে ভালোবাসতেন? ভালোবাসতেন নয়, ভালোবাসি। এক মিনিট, আপনি আপাকে ভালোবাসেন, মিপ্তিকে যে বিয়ে করছেন কেন? আপনার উদ্দেশ্য কি? তুমি চলে যাও প্রিয়তা। কেন চলে যাব আমি? আপনি মিপ্তিকে কেন বিয়ে করছেন বলুন? তোমাকে জবাব দিতে আমি বাধ্য নই। আপনাকে জবাব দিতে হবে মুহিব ভাই, আপনি কেন মিপ্তিকে বিয়ে করছেন? আপনি সবটা ভুলে গেছেন নাকি? না এর পেছনে অন্য কারণ আছে? এই আপনার ভালোবাসা? ছি, আমি কিচ্ছু ভুলিনি, কিচ্ছু না, চেঁচিয়ে উঠলেন উনি। মুহিব ভাই, আপনি প্রতিশোধের জন্য কি বিয়েটা করছেন? এবার উনি চুপ মেরে গেলেন। ওনার মৌনতায় অনেক কিছু বুঝিয়ে দিল। আমাদের চেঁচামেচি শুনে একজন মধ্যবয়সী মহিলা দৌড়ে এলেন ঘরটায়। ব্যতিব্যস্ত হয়ে বললেন, বাবা মুহিব, কি হয়েছে? ওকে? মহিলাকে দেখে বুঝতে অসুবিধা হলো না, ইনি মুহিবের ভাইয়ের মা। মুহিব ভাই স্বাভাবিক হয়ে ওনার কাছে গিয়ে বললেন, কিছু হয়নি মা, ও হলো প্রিয়তা, মেজো মামার মেয়ে। ফুপি অবাক হয়ে আমাকে দেখলেন, তারপর ভেতরে এসে আমাকে ইশারায় কাছে ডাকলেন। আমি ওনার সামনে যেতে আমার মাথায় হাত রেখে বললেন, তুই অরু, এত বড় হয়েছিস? আমিও নিজেও অবাক, আমার এই নামটা উনি জানলেন কি করে। উনি আবার বললেন, চারু, তোর কথা অনেক বলতো জানিস, তোর সাথে ওর ছবিও দেখেছিল, এই দেখ। মুহিব ভাইয়ের ঘরের বাঁ পাশের দেওয়ালটার দিকে ইশারা করলে আমি ঘাড় ফিরিয়ে দেখলাম আমার আর আপার একটা ছবি ফ্রেমে বাঁধিয়ে লাগালো। আমি এবার মুহিব ভাইয়ের দিকে তাকালাম। উনি মাথা নিচু করলেন। ফুপি আমাকে আবার বললেন, চারু এটা দিয়েছিল ওকে। মেয়েটা বড্ড ভালো ছিল রে। মারা যাবার আগে আমাকে কি বলেছিল জানিস? বলেছিল, কখনো ও না থাকলে তোকে যেন আমরা আপন করে নিই। তোর মাঝে নাকি ওর প্রতিচ্ছবি আছে। তখন তো আমরা বুঝিনি আমাদের মাঝে আর বেশি দিন নেই। ফুপু আঁচলে মুখ গুজে কেঁদে ফেললে। ফুপি আসার ফলে মিথ্যার ব্যাপারটা দমে গেল। ফুপি আমাকে নিয়ে গল্প করতে বসলেন। 8টার দিকে বাবা ফোন করায় ওনাকে এখানে আসতে বললাম। বাবাও দেরি না করে সোজা চলে আসলেন। ভাই বোনের আবার মিল হলো। চলে আসার পূর্বে মুহূর্তে আমি মুহিব ভাইকে গিয়ে বললাম, প্লিজ না জেনে বুঝে কোনো ভুল করবেন না। আমার আপনার সাথে কথা আছে, একটাবার শুনবেন প্লিজ। উনি হ্যাঁ না কিছু বললেন না। কিছু মনে হলো আমার কথা উনি একেবারেই শুনবেন। মাঝপথে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। বাবা অফিসের গাড়ি করে এসেছিল। গাড়ি থাকায় আমরা ভিজলাম না ভাগ্যিস। বাসার কাছাকাছি আসার পর বাবা আমাকে জিজ্ঞাসা করলো, প্রিয়তা, তুমি কি মুহিবকে ভালোবাসো? আমি মাথা নিচু করে থাকলাম, কোনো জবাব দিলাম না। কি বলা উচিত? বাবাকে খুঁজেই পেলাম না যে। পরের দিন মুহিব ভাই কোচিং ক্লাস নিতে আসেননি। আর ওই মেয়েটা, আমি আমার বান্ধবী লুবনা সহ মামুনের বাসায় গেলাম, কিন্তু বাড়িতে তালা লাগানো। আশেপাশে মানুষদের জিজ্ঞাসা করার পর তারা বলল, মামুনরা নাকি রাতারাতি গায়েব। আমরা অবাক হয়ে গেলাম, রাতারাতি গায়েব কি করে হয়? অন দা ওয়ে আমরা মামুনের ভার্সিটির দিকে খোঁজ করলাম। ওর কয়েকজন বন্ধু বলল, কয়েকজন পাতি রাজনৈতিক নেতার সাথে দুদিন আগে মামুনের ঝামেলায়, টাকা পয়সা সম্পর্কিত ঝামেলার কারণে ওকে শাসিয়ে দেয়। এরপর থেকে মামুনদের কোনো খোঁজ নেই। আমার সন্দেহ হলো এইসব ঘটনা মুহিব ভাই জানেন। আমি লুবনাকে বাড়ি পাঠিয়ে মুহিব ভাইয়ের বাসায় চলে আসলাম। ফুপি বলল, সকালেই বেরিয়ে গেছে কোনো কাজে। এই কথা শুনে আমি পড়লাম অকুল দরিয়ায়। ফুপু বারবার জিজ্ঞাসা করলো, কোনো সমস্যা নাকি? আমি ওনাকে নোটস নেবার কথা বলে কাটিয়ে দিলাম। তারপর মনে হলো উনি ওনার কোনো এক ক্লোজ ফ্রেন্ডের বাসায় যেতে পারেন নিশ্চয়। ফুপিকে জিজ্ঞাসা করলাম, সে বলল শারিক নামে একজন বন্ধু আছে ওর, আজ সকালে ওর সাথে কথা বলে বেরিয়েছে। আমি চটজলদি ফোন নাম্বারটা নিয়ে নিলাম। বেরিয়ে এসে শারিক ভাইকে কল করলাম। প্রথমবার আমার পরিচয় পাওয়া মাত্র উনি ফোন কেটে দিলেন। আমি লাগাতার ফোন দেওয়ার পর সে যখন রিসিভ করলো না, তখন একটা মেসেজ পাঠিয়ে দিলাম, প্লিজ ভাইয়া একবার রিসিভ করুন, জরুরি কথা আছে। 2 মিনিট পর সে নিজেই কল দিল। রিসিভ করে আমি জিজ্ঞাসা করলাম, মুহিব ভাইয়ের কোনো খোঁজ জানেন ভাইয়া? উনি না করে দিলেন। আমি অনুনয় করলাম অনেক। বেশ কিছুক্ষণ চুপ থেকে উনি বললেন, জলদি আমার ফ্ল্যাটে চলে যাও, মুহিব ওখানেই আছে। আমার সন্দেহ হলো কিছু ভুল করতে যাচ্ছে। আমি তোমাকে অ্যাড্রেসটা মেসেজ করে দিচ্ছি। আমি বললাম, ভাইয়া প্লিজ চলুন না, আমি তাকে আটকাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি কোথায় আছো বলো, আমি আসছি। আধ ঘন্টার মধ্যে উনি চলে আসলেন। আমরা দুজনে মিলে ওনার ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দিলাম। ফ্ল্যাটটা শুনশান একটা জায়গায়, সহজে কেউ আসবে না এরকম।
শারিক ভাই আর আমি দুজনে কয়েকবার মুহিব ভাইকে কল করলাম, কিন্তু রিসিভ হলো না। একবার মনে হলো উনি কি এখানে আছেন। লোকেশন টেস্ট করে এখানে পাওয়া গেলো। নিচতলা সব ইউনিটে দরজাগুলো তালা লাগানো। আমরা দোতলায় চেক করার জন্য এখানে একটা ইউনিটের দরজা ভেতর থেকে লক পাওয়া গেলো। কলিং বেল বাজলাম আমরা কয়েকবার, কিন্তু দরজা খুললো না। ওপাশ থেকে গোঙানির শব্দ আসলো। শারিক ভাই এক্সট্রা চাবি দিয়ে দরজা খুললো। দরজা খুলে আমরা অবাক। ড্রয়িংয়ে একটা চেয়ারে মিপ্তাকে বাঁধা, ওর মুখে কাপড় লাগিয়ে বেঁধে রাখা, আর তার পাশে ড্রিঙ্ক করছে মুহিব ভাই। চোখগুলো টসটসে লাল। আমাদের দেখে তার ভাবান্তর হল না। সে সিগারেটটা টান দিয়ে ভেঙে ভেঙে বলল, তোরা এখানে কি করছিস? শারিক ভাই ওনার কাছে গিয়ে বলল, তুই এই মেয়েকে বেঁধে রেখেছিস কেন? আর ড্রিঙ্ক করছিস তুই কবে থেকে? উনি হাসলেন, কিন্তু জবাব দিলেন না। আমি গিয়ে মিপ্তার হাত মুখের বাঁধন খুলে দিলাম। মিপ্তা আমাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল, ওনাকে আমাকে রেপ করতে নিয়ে এসেছে। মুহিব ভাই বসা থেকে উঠে দাঁড়ালেন, চেঁচিয়ে বললেন, এই তুই ওকে খুলছিস কেন? এত বড় সাহস তার! মিপ্তা আমার জামা শক্ত করে চেপে ধরল। আমি শরীফ ভাইকে ইশারায় করায় উনি মুহিব ভাইয়ের হাত টেনে ধরলেন। আমি মিপ্তাকে অন্য একটা রুমে গেলাম, তারপর ওকে পানি দিয়ে বললাম, তুমি ফ্রেশ হও, ভেতর থেকে দরজা লাগিয়ে দাও, আমি যতক্ষণ না বলবো দরজা খুলবে না। মিপ্তা আমার হাত চেপে ধরে বলল, না প্লিজ তুমি যেও না। আমি বললাম, চিন্তা নেই, আমরা আছি, কিন্তু তুমি এখানেই থাকো। মিপ্তা কেঁদে কেঁদে বলল, মুহিব আমাকে বেড়াতে নিয়ে যাবে বলে এখানে নিয়ে এসেছিল। পুরো ব্যাপারটা বুঝে আমার স্টেপ নেওয়ার আগে ও আমায় বেঁধে ফেললো। তোমার ফ্যামিলি কই? আমার ভাইয়ের কারণে কি যেন সমস্যায় পড়ে বাবা ওকে নিয়ে গ্রামের বাড়ি চলে যায়। আমি আর মা খালার বাসায় চলে যাই কাল। আমার পরীক্ষার জন্য বাবা নেয়নি আমাদের, বুঝতে পারছি। তুমি দরজা লাগিয়ে বসো, আমি আসছি। বাইরে বেরোতে মুহিব ভাই ছুটে আসলেন আর চেঁচাতে লাগলেন, প্রিয়তা কই নিয়ে গেলি ওই বাস্টার্ড মামুনের বোনকে? আজ ওরে করে আমার চারুর মৃত্যুর প্রতিশোধ নেব। আমার প্রচণ্ড রাগ হলো। আমি বললাম, আপনি অমানুষ হয়ে গেছেন মুহিব ভাই। সে পাগলের মতো হেসে আমার বাহু চেপে ধরে বলল, হ্যাঁ হয়েছি, আর আমাকে অমানুষ বানিয়েছে ওই মামুন। আমি আমার চারুর মৃত্যুর প্রতিশোধ নিবই। শারিক ভাই আমাকে ছাড়িয়ে একটা থাপ্পড় বসিয়ে দিলেন মামুনের গালে। মুহিব কয়েক কদম পেছনে সরে গেল। শারিক ভাই চিল্লিয়ে বলল, কি পরিমাণ নীচ হয়েছিস তুই মুহিব! ছি! চারু স্বেচ্ছায় মামুনের কাছে নিজেকে সঁপে দিয়েছিল, আর তুই অমানুষের মতো একটা মেয়ের সম্মান নিয়ে চেষ্টা করছিস। এজন্য তুই আমার ফ্ল্যাটে চাবি নিয়েছিলি, আর কেউ খোঁজ না করলে কিছু না বলতে চেয়েছিল। হায় রে, আমি ভাবলাম তুই তোর মাইন্ড ফ্রেশ করার জন্য ঘুরতে চাইছিলিস। মুহিব ভাই মেঝেতে পা ছড়িয়ে বসে বিড়বিড় করতে লাগলো, আমি তো চারুর মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছিলাম। আমি ধীর পায়ে এগিয়ে ওনার কাছে বসলাম। বললাম, মুহিব ভাই, আপার সাথে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি। তীব্র অপরাধবোধ। আপা নিজের প্রাণ বিসর্জন দিয়েছে। এখানে একতরফা মামুনেরও দোষ নাই। মামুন আপাকে বাচ্চা সমেত মেনে নেয়নি, এটা মামুনের ত্রুটি। এখানে মামুনের পরিবারে কোনো দোষ নাই, মিপ্তার তো নাই। একটা মেয়ের সম্মান হারানোর যন্ত্রণা কতখানি তার প্রমাণ আপা দিয়ে গেছে, হোক তার স্বেচ্ছায়। আপনি তো সবই বোঝেন মুহিব ভাই, তাহলে এই ভুল আপনি কি করে করতে পারলেন? মুহিব ভাই আমার দিকে তাকিয়ে থাকলেন কতটা সময়, তারপর আচমকা কেঁদে উঠলেন। আহাজারি করে বলতে শুরু করলেন, চারুকে ছাড়া থাকতে আমার বড্ড কষ্ট হয় রে ওরু। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। ওকে আমি কতই না ভালোবাসতাম। ও কি করে মামুনের কাছে গেল? যাক, আমি তবুও মেনে নিয়েছিলাম, কিন্তু এরপর যেটা করলো, শুরু থেকে আমাকে কেন কষ্ট পেতে হলো রে? জানিস, আমার কষ্ট আরও বেড়ে যায় যখন আমি তোকে সামনে দেখি। আমি তো চারু ছাড়া আর কাউকে আমার জীবনে ভাবতে পারতাম না। সেই আমার মনে তুই এসে গেলি কেন রে হঠাৎ? বল আরু, কেন এলি তুই? আমাকে কেন তোরা এভাবে কষ্ট দিস? তোকে না পারি আগলে নিতে, না পারি যেতে দিতে, আর না পারি চারুকে ভুলতে। কি করব আমি বলে দে? কাঁদতে কাঁদতে উনি হেলে পড়লেন আমার বাহুতে, মাথা ঠেকিয়ে ফুপিয়ে কাঁদলেন। আমি নিস্তব্ধ হয়ে গেলাম। উনি আমাকে নিয়ে ভাবতে শুরু করছেন। আসলে আমার আশা তার জীবনে বড় অভিশাপ কি? কাঁদতে কাঁদতে উনি এক প্রকার ঘুমিয়ে গেলেন। বিকাল হয়ে গেছে। শারিক ভাইকে বলে ওনাকে গাড়িতে নেওয়ার ব্যবস্থা নিলাম। মিপ্তি ওনার এই হাল থেকে জানতে চাইলে কী হয়েছে, বাধ্য হয়ে ওকে সবটা খুলে বলতে হলো, শুধু আমার ব্যাপারটা রেখে। সব শুনে ও কাঁদলো। আমার ভাই এমনটা ভাবতে পারিনি। তোমরা প্লিজ ওকে মাফ করে দিও, ওর হিসাব আল্লাহ ওকে দিবে। আমরা ওকে ওর খালার বাসায় নামিয়ে দিয়ে বললাম এসব যাতে ভুলে যায় আর মুহিব ভাইকে মাফ করে দেয়। মুহিব ভাইকে শারিক ভাইয়ের বাসায় নিয়ে যাওয়া হলো, কারণ ওনার ড্রাং অবস্থায় দেখে ফুপি কষ্ট পাবে। ওনাকে নামিয়ে আমি বললাম আমায় যাতে ফুপির বাসায় নামিয়ে দেওয়া হয়। ফুপির বাসার সামনে নেমে ওনাকে বললাম মুহিব ভাইকে যাতে সেন্স ফেরার পর আগে কিছু বলা না হয়, আর ওনাকে অনেক ধন্যবাদ দিলাম। শারিক ভাই আমার মাথায় হাত বুলিয়ে দিলেন, তোমার মতো লক্ষ্মীমের সংস্পর্শে যাতে সবাই ভাই। খুব ভালো থেকো বোন। আমি ওনার আবারও থ্যাঙ্কস দিয়ে চলে আসলাম। ফুপি আমায় দেখে অস্থির হয়ে জানতে চাইল, মুহিবকে পেয়েছিস? কোথায় ছেলেটা? আমি বললাম শরীফ ভাইয়ের বাসায় সে খুব ইম্পর্ট্যান্ট কাজ করছে, সে নাকি বিসিএস দিবে, তারই প্রিপারেশান
এর জন্য পড়াশোনা। হায় রে, সারাদিন তো বই খুলে বসে থাকি, এখন বন্ধুর বাসা তো। আরে গুরু বেশটা দি, তা ফোন করে জানাবে না? ব্যস্ত তো ফুপি, এই দেখো না, ফোন করতে না পারলেও আমায় পাঠালো তোমার খোঁজ নিতে। এভাবে ফুপিকে ভুলিয়ে ভালিয়ে খাবার আর ওষুধটা দিয়ে দিলাম। বাবা এর মাঝে কয়েকবার ফোন করে খোঁজ নিয়েছে। ফুপির এখানে আছে শুনে আশ্বস্ত হলো বাবা। সন্ধ্যার দিকে রিক্সা নিয়ে বাড়ি যাচ্ছিলাম, শান্ত লাগছিল না মুহিব ভাইয়ের খোঁজ না পাওয়া অবধি। আপার চিঠি আর ছবি নিয়ে কতক্ষণ বেলকনিতে বসে কাটালাম, ভাবছিলাম মানুষ মৃত্যুর পূর্বে কতই না কথা বলে যায়। আপা কি সুন্দর ওদেরকে বলেছে আমি তার প্রতিবিম্ব স্বরূপ। তার কথাকে সত্যি করতে বুঝি সৃষ্টিকর্তা আমার মনে ওই মানুষগুলোর প্রতি এত ভালোবাসা জন্ম দিচ্ছে। এসব ভাবনার মাঝে শরীফ ভাই ফোন আনলো। জানালো মুহিব ভাই জেগেছেন 10টার দিকে, কিন্তু তার নেশা অবস্থা হওয়ার ঘটনা মনে নেই। তবে উনি বারবার বলেছেন মিপ্তার সাথে কি কোনো বাজে বিহেভ করেছে। তুই আমাকে কোথায় পেলি? শারিক ভাই ওনাকে এটা সেটা বুঝিয়ে বাড়ি পাঠিয়েছেন, কিন্তু আমার মন বলছে উনি খোঁজ লাগিয়ে ছাড়বেন, হয়তো মিপ্তির সাথে দেখা করবেন, ওকে সরি বলবেন। মৃদু হাসলাম আমি। উনি হয়তো কিছু কিছু জেনেও কথা জেনে যাবেন, কিন্তু আমাকে নিয়ে ওনার ভাবনার স্বীকারোক্তি কখনোই ওনার মনে পড়বে না, আর উনি হয়তো কখনোই জানতে পারবেন না। তবে আমি সরে যাব তার জীবন থেকে। সব শ্রাবণ মেঘ তো আর প্রণয়ের বাড়িধারা নিয়ে আসে না। কিছু মেঘ প্রণয়কালে ঘূর্ণিঝড় নিয়ে আসে। ওনার প্রতি আমার প্রেম ওনার অগোচরে শ্রাবণের মেঘের প্রলয়কারী ঝড়ের সৃষ্টি করুক, আমি একদম তাকে এর আঁচ লাগতে দিব না। পরবর্তী 1 সপ্তাহ আমি খুব কষ্ট করে নিজেকে সামলালাম। তবে আমার মন যে ওনার স্বীকারোক্তির পর অতিশয় উদ্বিগ্ন হয়ে উঠেছিল তা বুঝতে দেরি হয়নি। এই 1 সপ্তাহ আমি ভুল করে ওনার সামনে যাইনি, ওনার দিকে তাকাইনি অবধি। ওনার কথা ভেবে ভেবে খুব কান্না পেয়েছিল, কিন্তু নিজের মনকে বুঝিয়েছি, চোখ দিয়ে পানি বেরোতে দেয়নি। প্রায় 1 সপ্তাহ 3 দিন পর হুট করে স্পেশাল ক্লাসে ওনার সাথে দেখা হয়ে গেল আমার। উনি আমায় দেখে হেসে বলল, তুমি কি কোনো দিন কারণে আমার উপর রাগ? সামনে আসো না কেন? আমি এ কথার জবাব না দিয়ে বললাম, আপনার মধ্যে চেঞ্জেস দেখতে পাচ্ছি। উনি আবার একটু হাসলেন। হ্যাঁ, দাড়ির সাইজ করেছি, নিয়মিত গোসল দিচ্ছি, কাপড় চোপড় আয়রন করে পড়ছি। আগের জীবনে ফেরার চেষ্টা, সবই আমার বন্ধুর তাগিদায়। আসলে জীবন তো নষ্ট করার জিনিস নয়। খারাপ সময় মনে না রেখে ভালো সময়গুলো স্মৃতির পাতায় বন্দি করে রাখাই হলো জীবনের। চারুকে হারিয়ে যাবার কষ্ট আছে, কিন্তু সেই কষ্ট পুঁজি করে জীবনটা নষ্ট না করাই উচিত মনে হচ্ছে। এই 1 সপ্তাহ নিজেকে একটু পরিবর্তন করলাম। মিপ্তির সাথে সম্পর্ক ভেঙে দিয়েছি। মেয়েটা খুব মিষ্টি আর ইন্টেলিজেন্ট, ব্রাইট ফিউচার ওর, বুঝলে? বুঝলাম। তুমি কি পড়াশোনায় খুব বিজি? কেন? চোখের নিচে কালি পড়েছে, আবার শুকিয়ে গেছো। ওই আর কি, সামনে তো পরীক্ষা। আচ্ছা চলো আজ একটু বসি, সমস্যা আছে নাকি? আমি স্মিত হেসে বললাম, না, আমাদের অনেক কথা হলো সেদিন। খুব ইচ্ছে করলো জিজ্ঞাসা করতে, আমার সামনে আসলেই আপনার কি আবার কষ্ট হচ্ছে? আমি কি চলে যাব? আচ্ছা আপনার কষ্ট না হলে ভালোবাসার কথা বলি, মেনে নেবেন? কিন্তু জিজ্ঞাসা করা হলো না। এরপর সত্যি লেখাপড়ায় ব্যস্ত হয়ে গেলাম। মুহিব ভাই আমাকে 2বার কেমিস্ট্রি পড়ালেন। ওনাকে ভুলতে আর পারলাম কই, কিন্তু উনি বরং মনে মনে ভালোবাসার আগুনে ঘি ঢাললো আরও বেশি করে। সাহসী হয়ে গেলাম এবং এইচএসসি পরীক্ষার লাস্ট দিন আমি থাকতে না পারে ওনাকে আমার মনের কথা জানিয়ে দিলাম। উনি কোনোরূপ প্রতিক্রিয়া দেখালেন না, তবে হ্যাঁ, আমাদের যোগাযোগ বন্ধ হলো 3 দিনের জন্য। এই 3 দিন আমি হাজারবার ওনার কথা ভেবে লজ্জা, ভয় আর অপরাধবোধে মরতে থাকলাম। একদিন খুব ভোরে একটা খারাপ স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়। দেখলাম মুহিব ভাই আমার সামনে দাঁড়ানো। আমি ওনার নাম ধরতেই ডাকতে উনি হাতটা বাড়িয়ে দিলেন, কিন্তু যখনই ছুতে যাব তখনই হঠাৎ মিলিয়ে গেল। এই স্বপ্নের মানে কিছুই বুঝতে পারলাম না। এই নিয়ে ভাবছিলাম, তখন ওনার ফোন থেকে ফোন আসলো। উনি আমার সাথে তক্ষুনি দেখা করতে চাইলেন। আমি জানি না কেন এটা শোনার পর বাবার রুমে গেলাম। বাবা ব্যালকনিতে বসেছিলেন। বাবার পায়ের কাছে বসে ভেজা কণ্ঠে বললাম, বাবা, মুহিব ভাই চলে যাচ্ছেন। বাবা আমার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কোথায়, কে বলল? আমি বললাম, কেউ বলেনি বাবা, উনি আমার সাথে দেখা করতে চাইছেন। আমার মন বলছে বাবা উনি আমাকে ছেড়ে কোথাও চলে যাবেন। আচ্ছা বাবা, আমি যদি ওনাকে চাই তাহলে আপনি মেনে নেবেন? বাবা আমার মাথায় হাত রেখে বললেন, অবশ্যই মা। বাবা চলুন না ওনার কাছে যাই। আপনি বললেই উনি আর যাবেন না বাবা, প্লিজ। বাবা সহ ফুপি বাসায় চলে আসলাম। দরজা খোলাই। ফুপি সোফায় বসে মুখে আঁচল চেপে কাঁদছেন। ফুপি আমায় দেখে দৌড়ে আসলেন। কেঁদে উঠে বললেন, জানি জারু, মুহিব এই সকাল সকাল ব্যাগ গোছাচ্ছে, কোথায় যেন যাবে, আমাকেও নিচ্ছে না, তুই কিছু বল ওকে। আমার রক্ত হিম হয়ে গেল। আমি জানতে চাইলাম উনি কোথায়। ফুপি ঘরের দিকে ইশারা করলো। আমি ছুটে গেলাম। দরজার সামনে আসতে দেখলাম উনি ল্যাগেজে জিভ আটকাছেন। আমি দরজায় হেলান দিয়ে নিজেকে সামলে আস্তে করে বললাম, কই যাচ্ছেন মুহিব ভাই? উনি হকচকিতে তাকালেন। ও তুমি এসেছো? আপনি কেন যাচ্ছেন মুহিব ভাই? আপনি প্লিজ যাবেন না, ফুপির কি হবে? মাকে তুমি দেখে রেখো। ওরু কোথায় যাচ্ছেন, কবে ফিরবেন? কবে ফিরবো জানি না, আমি একজন খুব খারাপ ছেলে জানো, কিন্তু কি করব, আমি তো মানুষ, মস্তিষ্ক তো আর নিতে পারছে না। মুহিব ভাই প্লিজ যাবেন না।
আমরা কি করে থাকবো? স্ট্রং হও অরু, তোমার উপর অনেক দায়িত্ব। এই অপরাধী আমির কখনো নিজের সাথে লড়বার শক্তি হলে ফিরে আসবো। আমি অনুনয় করে ফেললাম, আমি সত্যি আপনাকে ভালোবাসার কথা বলবো না মুহিব ভাই, প্লিজ আপনি যাবেন না, আমি মরে যাব। আমি কেঁদে ফেললাম। কিছুটা সময় চুপ থেকে মুহিব ভাই আমার সামনাসামনি এসে দাঁড়ালেন। 10 জনের মাঝে 10 আঙ্গুলের দূরত্ব। আমার গালে হাত দিয়ে ভাঙা কণ্ঠে বললেন, জানো চারু, অরু, একবার চারু বলেছিল তুমি ওর প্রতিচ্ছবি। কখনো যদি ও না থাকে তাহলে যেন তোমাকে আপন করে নিই। তোমার মাঝে ও বেঁচে থাকবে বাকি জীবনটা। তোমার মাঝে নাকি সম্মিলনের শক্তি আছে। কথাটা আমি বিশ্বাস করিনি কখনো, কিন্তু তোমার সাথে মেশার পর বুঝতে পেরেছি চারু ভুল বলেনি। আমি আমার কান্না যথাসম্ভব নিয়ন্ত্রণ করে বললাম, আমি আপার জায়গা কখনোই নিব না মুহিব ভাই। মন হৃদয়ে আমাকে হৃদয়ের একাংশে ঠাঁই দিবেন। ভালোবাসা কখনো নিঃশেষ হতে পারে না আরও। চারুর প্রতি আমার ভালোবাসা কখনো ফুরিয়ে যাবে না। আমার মনটা আমায় তোমাকে নিয়ে ভাবতে বাধ্য করেছে, কিন্তু সাথে সাথে একটা ভয়ে আমাকে মনটাকে গ্রাস করে ফেলছে। আমি একদম ভালো থাকতে পারছি না আরও। আমার এই ভয়টাকে বিলীন করার একটাই উপায়, তোমার থেকে দূরে থাকো। না মুহিব ভাই, প্লিজ। কিসের ভয় আপনার? সব কথা জানতে হয় না আরও। তুমি খুব ভালো থাকবে কেমন? আমার নিজেকে গুছিয়ে নেওয়া দরকার। ভাগ্য থাকলে আবার দেখা হবে, তখন আমি তোমাকে একদম কাছছাড়া করব না। কপালে আলতো করে চুমু দিয়ে উনি লাগেজ নিয়ে বেরিয়ে গেলেন। আমি চিৎকার করে ডাকলাম ওনাকে, কিন্তু উনি ফিরে তাকালেন না আর। ওনার অস্তিত্ব চোখের সামনে সম্পূর্ণ বিলীন হওয়ার পর আমার চোখের পানি পড়া থেমে গেল। বিড়বিড় করে উচ্চারণ করলাম, আমি আপনার জন্য অপেক্ষা করব মুহিব ভাই। নিশ্চয়ই আপনার সাথে আবার দেখা হবে কোনো এক শ্রাবণের গল্পে। সমাপ্ত। শ্রাবণের গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।